ওকে, কি অবস্থা সবার? শুনতে পাচ্ছো? আর স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানো। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি এবং স্ক্রিনও দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দেখো, আজকে যেটা পড়াবো এটা হচ্ছে সেলেনিয়াম পয়জনিং। ঠিক আছে, কেমিক্যাল কিছু পয়জনিং, আমরা যখন পয়জনিং এর ক্লাসিফিকেশন করেছিলাম তখন কিছু পয়জনিং বলেছিলাম যে প্ল্যান্ট সোর্স, কিছু কেমিক্যাল বেসিস, কিছু অর্গানো ফসফরাস, যেটা হচ্ছে ইনসেক্টিসাইড, যেটা কিছু ইনসেক্টিসাইড বেসিস, এরকম কিছু বেসিসে আমরা পয়জনিং এর ক্লাসিফিকেশন গুলো পড়েছিলাম। তো আজকে হচ্ছে কেমিক্যালের মধ্যে আমি পড়াচ্ছি সেলেনিয়াম পয়জনিং। ঠিক আছে, কেমিক্যালের মধ্যে যেটা আছে এটা হচ্ছে সেলেনিয়াম পয়জনিং। দেখো, সেলেনিয়াম পয়জনিং এর যদি আমরা প্রথমেই বলি যে সোর্স, সবাই তো জানো এটা একটা সেলেনিয়াম একটা কি কেমিক্যাল এজেন্ট। এটার সোর্সে যদি দেখি যে আমরা নর্মালি প্ল্যান্ট সোর্স থেকে আমরা কিন্তু যেটা পাচ্ছি সেলেনিয়ামটা, হ্যাঁ, মেইনলি আমরা যেহেতু এনিমেল নিয়ে ডিল করি, সেক্ষেত্রে আমরা নর্মালি প্রথমে প্রায়োরিটি দিব প্ল্যান্টটাকে, কারণ হচ্ছে প্ল্যান্ট এনিমেল নর্মালি কি প্ল্যান্ট সোর্স থেকে টক্সিসিটি হওয়ার পসিবিলিটিটা কিন্তু বেশি থাকে, রিস্কটা বেশি থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে যেগুলো হচ্ছে সেলেনিয়াম বেসিসে, মানে সেলেনিয়াম
কন্টেনিং প্ল্যান্ট, সেগুলো থেকে মেনলি হচ্ছে সেলেনিয়াম পয়জনিং হওয়ার রিস্ক থাকে যদি এটার ডোজটা যদি এটা মানে হাই ডোজে সে যদি ইনটেক করে, ঠিক আছে। তো কিছু প্ল্যান্ট আছে দেখো সেলেনিয়াম পয়জনিং এর প্ল্যান্টের মধ্যেই কিছু ডিভিশন আছে, একটা হচ্ছে অব্লিগেট অ্যাকুমুলেটর, ঠিক আছে, ফ্যাকাল্টেটিভ অ্যাকুমুলেটর আর হচ্ছে প্যাসিভ অ্যাকুমুলেটর। আমি কিছুক্ষণ পরে বলবো যে কিছু হচ্ছে প্যাসিভ অ্যাকুমুলেটর, তিনটা অ্যাকুমুলেটর আছে, মানে তিন ধরনের আমরা প্ল্যান্ট পাবো, তিন ধরনের প্ল্যান পাবো। সেখানে হচ্ছে আমরা পরবর্তীতে পাবো, দেখো এইগুলো পরবর্তীতে আলোচনা করব। তাছাড়াও আছে কিছু গ্রেন, ঠিক আছে, যেগুলো হচ্ছে সেলেনিয়াম কন্টেইনিং কিছু গ্রেন পাবো যেগুলো সয়েল সোর্স। তারপর আছে যদি ফিড ফর্মুলেশন, আমরা জানি যে অ্যানিমালকে একটা ফিড মানে যদি যেটা হচ্ছে বাজার থেকে কিনে খাওয়াও, যদি ফিডটা খাওয়াও সেখানে ধরো যে কিছু ইরোড হয়ে যায়, যেমন কিছু প্ল্যান্টের দেখা যায় যে কম্পোজিশন যেটা আছে ফিডের কম্পোজিশন সেখানে যদি ইরোর হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেলেনিয়াম পয়জনিংটা হতে পারে, ঠিক আছে। আবার দেখো কিছু আছে মেডিকেটেড শ্যাম্পু, মানে আবার দেখো লুব্রিক্যান্ট অয়েল, তারপর হচ্ছে কিছু ইনসেক্ট রিপিলেন্ট আছে, মানে আমরা বিভিন্ন ধরনের সোর্স থেকে আসলে সেলেনিয়ামটা পেয়ে থাকি। যেটা মেইনলি মেইন যে সোর্সটা সেটা হচ্ছে কি সেলেনিয়াম সোর্স, মানে প্ল্যান্ট সোর্স, সেলেনিয়ামের প্ল্যান্ট সোর্স। এখন আমরা দেখি কিভাবে হয়। যদি প্ল্যান্টটা ডিরেক্ট অ্যানিমাল কনজিউম করে বা খেয়ে ফেলে তখন কিন্তু সেলেনিয়াম পয়জনিং এর একটা রিস্ক থাকে। অথবা দেখো ডিকম্পোজিশন অফ দিস প্ল্যান্টস ইন সয়েল, ঠিক আছে, সয়েলে ডিকম্পোজড হয়ে থাকলো অ্যানিমালটা ওখান থেকে কোনোভাবে ইনটেক করলো, সেক্ষেত্রেও কিন্তু কি পয়জনিংটা হতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রেও পয়জনিংটা হতে পারে। তার মানে কি ডিরেক্ট অ্যানিমাল কোনো প্ল্যান্ট খেয়ে ফেললে সেক্ষেত্রে হতে পারে। আবার ওই প্ল্যান্টের কোনো লিফ যদি ধরো যে ডিকম্পোস্ট হয়ে যায় তখনও কিন্তু একটা পসিবিলিটি থাকে যে হ্যাঁ অ্যানিমালটা সেলেনিয়াম পয়জনিং এ আক্রান্ত হওয়ার বা সেলেনিয়াম পয়জনিং হওয়ার একটা রিস্ক থাকে, ঠিক আছে। এখন আমি যেটা বলেছিলাম যে তিন ধরনের প্ল্যান্ট থেকে আমরা মেইনলি সেলেনিয়ামটা পাই, কি কি প্ল্যান্ট আছে দেখো। প্রথমে বলেছিলাম অব্লিগেট অ্যাকুমুলেটর, ঠিক আছে, অব্লিগেট অ্যাকুমুলেটর আসলে আসলে এরকম যে দেখো যেটা যে প্ল্যান্টটাতে মানে সেলেনিয়ামটা মাস্ট, ঠিক আছে, প্ল্যান্টের গ্রোথের জন্য সেলেনিয়ামটা মাস্ট, এটাকে বলবো আমরা অব্লিগেট অ্যাকুমুলেটর, ঠিক আছে, অব্লিগেট অ্যাকুমুলেটর। দেখো যেখানে কি হবে সেলেনিয়ামটা মাস্ট, প্ল্যান্টের গ্রোথের জন্য সেলেনিয়ামটা মাস্ট, তার মানে কি সেখানে অবশ্যই সেলেনিয়াম থাকবে, ঠিক আছে, প্ল্যান্টে। তারপর কি এই সেলেনিয়ামটা কোথেকে পাবে, মেইনলি সয়েল সোর্স থেকে পাবে, এবং এই সেলেনিয়ামের কনসেন্ট্রেশনটা দেওয়া আছে যে প্ল্যান্টের কনসেন্ট্রেশন 10,000 থেকে 15,000 ppm থাকে, ঠিক আছে। এই প্ল্যান্টে সেলেনিয়াম যেগুলো অব্লিগেট অ্যাকুমুলেটর যে প্ল্যান্টগুলো আছে সেগুলো মেইনলি অবশ্যই মাটি থেকে সেলেনিয়ামটা ইনটেক করবে ফর দেয়ার গ্রোথ, ঠিক আছে, গ্রোথের জন্য সে মাটি থেকে সেলেনিয়ামটা ইনটেক করবে। এবং এই যে প্ল্যান্টটা আফটার গ্রোথ নর্মালি তার সেলেনিয়াম কনসেন্ট্রেশন থাকে 10,000 থেকে 15,000 ppm, ঠিক আছে। এরকম কিছু একটা মানে এক্সাম্পল দেওয়া আছে যে কি কি সোর্স আছে, যেমন অ্যাস্ট্রাগেলাস, স্টেনলিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল অব্লিগেট অ্যাকুমুলেটরের, ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা বলো। জি ম্যাম। আচ্ছা, তার মানে অবশ্যই তার সেলেনিয়াম মাটি থেকে সেলেনিয়াম ইনটেক করতে হবে এবং তার কনসেন্ট্রেশন কি থাকবে এত। এখন যেটা ফ্যাকাল্টেটিভ অ্যাকুমুলেটর, এটার হচ্ছে কি মানে এসেনশিয়ালি রিকোয়ার সেলেনিয়াম ফর গ্রোথ, ঠিক আছে, এটা যেমন এসেনশিয়ালি রিকোয়ার মানে তার অবশ্যই সেলেনিয়ামটাকে ইনটেক করতে হবে সয়েল থেকে, এটা কিন্তু সেরকম না যে সেলেনিয়ামটা ইনটেক করতে হবে এরকম না, ঠিক আছে। এবং সে এটা কি করবে একটা ফেভারেবল কন্ডিশনে সে সেলেনিয়ামটা ইনটেক করতেও পারে অ্যাজ এ নিউট্রিশন হিসেবে, ঠিক আছে, সে সেলেনিয়ামটা কি করতে পারে ইনটেক করতে পারে। তারপর হচ্ছে এটার যে কনসেন্ট্রেশন থাকবে যেটা ফ্যাকাল্টেটিভ অব্লিগেটর ফ্যাকাল্টেটিভ অ্যাকুমুলেটর যে প্ল্যানটা, সেখানে নর্মালি সেলেনিয়ামের কনসেন্ট্রেশনটা থাকে 1500, তুমি একটু খেয়াল করে দেখবা এখানে ছিল হচ্ছে কত 10,000 থেকে 15,000 ppm, আর এখানে এটা কমে এসেছে মাত্র 1500 ppm। তার মানে বুঝতেই পারছো যে যেগুলো অব্লিগেট অ্যাকুমুলেটর সেগুলোর কি পরিমাণ মানে রিকোয়ারমেন্টটা সেলেনিয়ামের প্রতি বেশি, ঠিক আছে, দেন ফ্যাকাল্টেটিভ অ্যাকুমুলেটর, ঠিক আছে। আরেকটা সোর্স বলেছিলাম যে প্যাসিভ অ্যাকুমুলেটর, ঠিক আছে।
এটাতে দেখো প্যাসিভ অ্যাকুমুলেটর যেটা, সেখানে আসলে সেলেনিয়ামের কনসেন্ট্রেশনটা খুবই লো। তার মানে কি এখানে সেলেনিয়ামটা খুব কম পরিমাণে আমাদের লাগছে। তার মানে দেখো এখানে সেলেনিয়ামের কনসেন্ট্রেশনটা কত, 20 থেকে 60 ppm, ঠিক আছে? 20 থেকে 60 ppm, এবং এটাও সে সয়েল থেকে ইনটেক করে। দেখো আমরা নর্মালি প্যাসিভ অ্যাকুমুলেটর যে প্ল্যান্ট গুলো আছে সেখানে সেলেনিয়ামের কনসেন্ট্রেশন কিন্তু খুবই কম থাকে, 20 থেকে 60, 20 থেকে 60 ppm। এবং এগুলো কোথায় পাবো দেখো, হুইট কর্ন, ওট, বার্লি, গ্রাস, এগুলো তো আমরা নর্মালি পেয়ে থাকি। তার মানে এনিমেল কিন্তু এগুলো নর্মালি ইনটেক করে, ঠিক আছে? তার মানে টক্সিসিটিটা খুব বেশি হয় না প্যাসিভ অ্যাকুমুলেটরে। কিন্তু তুমি যদি অব্লিগেট অ্যাকুমুলেটরের কথা চিন্তা করো, একটু মানে দেখা যায় একটা নির্দিষ্ট পরিমাণ ডোজ খেলে কি সেলেনিয়াম পয়জনিং এ আক্রান্ত হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি সোর্সের কথা বললাম, যে কি কি সোর্স থেকে আমরা সেলেনিয়ামটা পাই মেনলি। তারপর যদি আমরা ডোজে যাই, দেখো মানে টক্সিক ডোজ কত, লিথাল ডোজ কত, এবং হচ্ছে কি ক্রনিক টক্সিসিটি কখন করবে। দেখো টক্সিক ডোজ যদি 5 ppm এর বেশি যদি ডায়েটারি সেলেনিয়ামটা থাকে, সেক্ষেত্রে এটা কিন্তু টক্সিক ডোজ। তার মানে এনিমেলটা যদি 5 ppm এর বেশি সেলেনিয়ামটা ইনটেক করে এট এ টাইম, তাহলে কিন্তু সেটা কি তার জন্য টক্সিক। আর যেটা লিথাল ডোজ, তার মানে দেখতে পাচ্ছ 1 to 5 মিলিগ্রাম পার কেজি ফিডে যদি, বা যেটাই বলো পার কেজি ফিডে, এনিমেলের পার কেজি ফিডে যদি 1 থেকে 5 মিলিগ্রাম থাকে, তাহলে এনিমেলটা 1 মিলিগ্রাম কেজি না, সরি 1 মিলিগ্রাম যদি খায়, তাহলে কিন্তু এনিমেলটা কি হয়ে যাবে, লিথাল, মানে অবশ্যই তার ডেথ হবে, ঠিক আছে? তার মানে দেখো কতটুকু টক্সিক। তারপর যেটা ক্রনিক টক্সিসিটি, মানে তুমি বারবার এক্সপোজার হচ্ছ, কিন্তু এতটা তোমার ক্লিনিক্যাল সাইন সিমটম এতটা সিরিয়াস না, ঠিক আছে? এখানে দেখো যে 7 to 15 ppm, হ্যাঁ, তুমি যদি খাও বা এনিমেলটা যদি ইনটেক করে, তাহলে কিন্তু তার টক্সিসিটিটা মানে এতটা অ্যাকিউট পর্যায়ে হবে না, মেজর হবে না, এটা ক্রনিক টক্সিসিটি করবে 7 to 15 ppm। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা এনিমেল এট এ টাইম যদি, হ্যাঁ, 1 to 5 মিলিগ্রাম পার কেজি খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য এটা লিথাল, ঠিক আছে? এনিমেলটা মারা যেতে পারে। আর যদি 5 ppm এর বেশি খায়, তাহলে এটা কি করবে, টক্সিক ডোজ। মানে আমার টক্সিক ডোজটা আমি মনে রাখবো 5 ppm, ঠিক আছে? বেশি যদি খায় তাহলে কি এনিমেলটার টক্সিসিটি করার সম্ভাবনা আছে। আর ক্রনিক যেটা, সেটা হচ্ছে এই যে 7 to 5 ppm, 15 ppm বারবার এক্সপোজার হওয়ার পর তার ক্রনিক টক্সিসিটি কিন্তু হতে পারে। এই হচ্ছে ডোজটা, এই তিনটাই মনে রাখতে হবে, কখন লিথাল কখন টক্সিক, এটা একটু মনে রাখবে। তারপর আমরা যেটা যাবো টক্সিকো কাইনেটিক্স, ঠিক আছে? টক্সিকোকাইনেটিক্স জানে, আমি অলরেডি বলেছি যে টক্সিকোকাইনেটিক্সটা আসলে কি, চারটার কম্বিনেশন, হ্যাঁ। তার মানে অবশ্যই এরকম হবে যে টক্সিসিটিটা, ড্রাগটা কিভাবে টক্সিসিটি করছে, ঠিক আছে? এটার মেকানিজম অফ অ্যাকশনটা আমরা যদি পড়ি, তাহলে প্রথমে সেলেনিয়ামটা এনিমেলটা ইনজেকশন করলো, করার পরে যে অ্যাবজর্ব হয়ে যাবে গাটে, ঠিক আছে? অর্গানোসেলেনিয়ামটা এজ এ সেলিনোমিথিওনিন হিসেবে সে কি করবে, অ্যাবজর্ব করবে। তার মানে সেলেনিয়াম ইনজেকশন করার পর গাটে অ্যাবজর্ব হবে, এটা নর্মাল, সবাই জানো। তারপর সেখান থেকে অবশ্যই কি হবে, কিছু রিয়াকশন হবে, রিয়াকশন হওয়ার পর যেটা নর্মাল সেলিনাইট, সেটা দেখো সেলিনাইট হয়ে যাবে। সেলিনাইটে হয়ে যাবে, সেলিনাইট হয়ে যাবে, সেটা মানে অক্সিডাইজেশনের মাধ্যমে হবে, বা অক্সিডাইজড হয়ে সেলিনাইটে হয়ে যাবে, ঠিক আছে? যেটা সেলিনাইটটা হচ্ছে মারাত্মক, ঠিক আছে? বডিতে ডিস্ট্রিবিউটেড হবে, হওয়ার পর কোথায় যাবে দেখো, হাই কনসেন্ট্রেশন ইন হেয়ার অ্যান্ড হুফ। তার মানে কি, তুমি যদি ক্লিনিক্যাল সাইনে যদি হেয়ার এবং হুফে কোনো অ্যাবনর্মালিটিস দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কি সেলেনিয়াম পয়জনিং হতে পারে, ঠিক আছে? সেলেনিয়াম পয়জনিং হতে পারে। তার মানে কি, নর্মালি যদি চিন্তা করো যে আমরা টক্সিকোকাইনেটিক্স করতেছি, এনিমেলটা প্ল্যান্ট খেলো, খাওয়ার পর এনিমেলের ভেতরে যাবে, অবশ্যই যেহেতু খাচ্ছে স্টোমাকে যাবে, তারপর কি গাটে যাবে, মেনলি আমরা গাটে যাবে, যাওয়ার পর সেখান থেকে এটা অ্যাবজর্ব হয়ে সে কি হবে, ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন হবে। তো অ্যাবজর্ব হওয়ার পর এটা আসলে কি নর্মাল সেলিনাইট থেকে সেলিনাইট হয়ে যাবে, ঠিক আছে? সেই সেলিনাইটটা ডিস্ট্রিবিউটেড হবে
হ্যাঁ, হোল বডিতে। ঠিক আছে? দেখো মেইনলি লিভার, কিডনি, স্প্লিনে যদি যায় তখন ওইটা আবার ব্লাডের মাধ্যমে কোথায় চলে যাবে? হেয়ার অ্যান্ড হুফে কনসেন্ট্রেশনটা বেশি আমরা পাবো। এটা মোটামুটি টক্সিকোকাইনেটিক্স দেখো। এবং সেলেনিয়ামটা দেখো আরো কি করতে পারে? প্লাসেন্টাল ব্যারিয়ারটা সে কি করতে পারে? ক্রস করতে পারে। তার মানে ফিটাসে একটা ক্ষতি হওয়ার পসিবিলিটি থাকে, যেহেতু প্লাসেন্টাল যে ব্যারিয়ারটা সেটা সে ক্রস করতে পারে সেলেনিয়ামটা। তার মানে কি ফিটাসের টক্সিক সাইন সিমটম শো করতে পারে ফিটাসটা। হ্যাঁ, তার লিথাল মানে সে মারাও যেতে পারে বা টক্সিসিটি শো করতে পারে। এবং কি দেখো পাস ইনটু দ্য এগ, যদি এর কথা চিন্তা করো, হ্যাঁ, চিকেন বা ডাক যাই হোক না কেন সে কিন্তু এগের মাধ্যমে পাস করতে পারে। ঠিক আছে? কিন্তু ইনটেক্ট স্কিনে সে পেনিট্রেট করতে পারে না। ঠিক আছে? ইনটেক্ট স্কিনে সে পেনিট্রেট করতে পারে না। এই জিনিসটা মনে রাখবে। জানি না তোমাদের পরীক্ষা কিভাবে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এমসিকিউ হলে তো আসবেই পরীক্ষায়। আর যদি নরমালি ম্যাম, পরীক্ষা হয়, হেয়ার এবং হুফে কি ধরনের লেশন পাওয়া যাইতে পারে? হ্যাঁ, হেয়ার এবং হুফে আমরা কি ধরনের লেশন পাবো আমরা যখন ক্লিনিক্যাল সাইন পড়বো তখন আসলে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। আপাতত এটুকু মনে রাখো যে হ্যাঁ, হেয়ার এবং হুফে সে মেনলি ইফেক্টটা ফেলতে পারে। হ্যাঁ, তাছাড়া আরো আমরা ক্লিনিক্যাল সাইন পাবো, এটাও একটা সাইন। ঠিক আছে? একটু পরে আমরা আসতেছি ক্লিনিক্যাল সাইনে। এবং এই সেলেনিয়ামটা মেনলি এক্সক্রিশন হয় ইউরিনের মাধ্যমে, মিল্কের মাধ্যমে, এবং কি যদি সুইট থাকে আফটার সেটিং এটার মাধ্যমে সে কি হবে? পাস হবে, বডি থেকে পাস হবে। এখন যেটা আছে টক্সিকোডিনামিক্স। নরমালি টক্সিকোডিনামিক্সটা আসলে আনক্লিয়ার, মানে কিভাবে হচ্ছে এটা ক্লিয়ার না। তারপরে কিছু 3টা মেকানিজম আছে যে কিভাবে হতে পারে। দেখো অ্যামাইনো অ্যাসিডের যে সালফার, যেমন সিস্টিন, মিথিওনিন, যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে বডিতে নরমালি থাকে, এনিম্যাল বডি বলো বা হিউম্যান বডি বলো বা যেটাই বলো না কেন, এনিম্যাল বডিতে যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, অ্যামাইনো অ্যাসিডের যে সালফার গ্রুপটাকে রিপ্লেস করে দেয় সেলেনিয়ামটা। ঠিক আছে? রিপ্লেস করার পরে অ্যাবনর্মাল প্রোটিন এবং এনজাইম সিনথেসিস হয়। মেকানিজমটা জাস্ট দেখো, অ্যামাইনো অ্যাসিড বডিতে প্রেজেন্ট থাকবে নরমালি, অ্যামাইনো অ্যাসিডের যে সিস্টিন, মিথিওনিন থাকবে, তার যে সালফার গ্রুপটা থাকবে সেটাকে সে রিপ্লেস করে দিবে। কে রিপ্লেস করবে? সেলেনিয়ামটা রিপ্লেস করে দিবে আফটার ইনজেকশন, বডিতে ইনজেকশন করার পর সেলেনিয়ামটা রিপ্লেস করে দিবে, বা ডিস্ট্রিবিউটেড হওয়ার পর। রিপ্লেস করার পর প্রোটিন সিনথেসিস এবং এনজাইম যে সিনথেসিস সেটা কি হবে? অ্যাবনর্মাল সিনথেসিস হবে, যেহেতু তার গ্রুপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সিস্টিন এবং মিথিওনিন যে অ্যামাইনো অ্যাসিডগুলোর গ্রুপটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি আলটিমেট যে প্রোডাক্টগুলো আসবে সেগুলোরও কি অ্যাবনর্মালিটি দেখতে পাওয়া যাবে। তার মানে প্রোটিন এবং এনজাইমের সিনথেসিসটাও অ্যাবনর্মাল হবে। এবং এটা কি করবে? হুপ এবং হেয়ারে ডিফেক্ট করবে। ঠিক আছে? ক্রনিক ক্ষেত্রে হুপ এবং হেয়ারে ডিফেক্ট করবে। তাছাড়া আরো আছে দেখো টক্সিকোডাইনামিক্স। আরেকটা যেটা বললাম, দেখো ইনহিবিশন অফ দ্য সালফেট এনজাইম। ঠিক আছে? এনজাইম যেমন সাকসিনিক এবং কি আদার ডিহাইড্রোজেনের যে এনজাইমগুলো আছে সেগুলোকে ইনহিবিশন করবে। ইনহিবিশন করার পর বডিতে কি করবে? এটিপি যে সিনথেসিস, মানে নরমালি আমরা এটিপি সিনথেসিস আমাদের কেন প্রয়োজন? কারণ হচ্ছে এনার্জি প্রোডাকশনের জন্য, তাই না? শুনতে পাচ্ছ? জি ম্যাম, জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তার মানে কি যেটা হচ্ছে কি আমাদের অ্যাটিপিটাকে মানে সিনথেসিসটাকে ডিক্রিজ করবে। যদি সিনথেসিসই ডিক্রিজ হয় তার মানে কি আলটিমেট আমাদের কি হবে? এনার্জি প্রোডাকশন হবে না। তাছাড়া কি হবে দেখো, লিভার, কিডনি এবং ব্রেন কি করবে? অক্সিজেনটাও ইউটিলাইজেশন করতে পারবে না, যেহেতু এনার্জি প্রোডাকশন হবে না। ঠিক আছে? অক্সিজেন ক্যারি করতে পারবে না। অক্সিজেন ক্যারি করতে না পারলে নিউট্রিশন যাবে না। হ্যাঁ, নিউট্রিশন না গেলে কি সেলটা কি আলটিমেট কি হয়ে যাবে? সেলের ডেথ হয়ে যাবে। ঠিক আছে? এখানে তাই আছে যে সেলেনিয়ামটা এটাও করতে পারে। ঠিক আছে? তার মানে কি এই যে বিভিন্ন ধরনের বডিতে যে এনজাইম গুলো থাকে, এনজাইম গুলো যে থায়োসালফেট গ্রুপটা থাকে সেটাকে কি করবে? ইনহিবিশন করবে সেলেনিয়াম যাওয়ার পর। এটিপি সিনথেসিস ঠিকমতো হবে না। ঠিক আছে? সিনথেসিস না হলে ঠিকমতো ইউটিলাইজেশন এনার্জি টেম্পো না বসে আন্দাজে তো কাজ করা যাবে না। আর ইউটিলাইজেশন 1 minus 2 হুম 1 আচ্ছা,
ঠিকমতো ইউটিলাইজেশন হবে না। ব্রেনের ঠিকমতো অক্সিজেন যদি ইউটিলাইজেশন না হয়, তার আলটিমেট কি সেলুলার ডেথ হয়ে যাবে বা ইনহিবিশন অফ দ্য সেলুলার অক্সিডেশন। ঠিক আছে, এটা একটা মেকানিজম। তাছাড়া আরেকটা মেকানিজম আছে, দেখো 1 মোল সেলিনিয়াম বাইন্ডস উইথ 2 মোল গ্লুটাথায়ন। দেখো একটা সেলিনিয়াম যখন দুইটা গ্লুটাথায়নের সাথে সে বাইন্ড করবে, দেখো তখন কি করবে, এই যে গ্লুটাথায়নের যে সিনথেসিসটা, সেটা কি করবে, ঠিকমতো সিনথেসিস হতে পারবে না। ঠিক আছে, ঠিকমতো রিজেনারেট হতে পারবে না, তাহলে টিস্যুতে এর কনসেন্ট্রেশনটা কমে যাবে। কমে গেলে তখন আলটিমেট ক্লিনিক্যাল সাইনগুলা আমার দেখা যাবে। এগুলো হচ্ছে বিভিন্ন এনজাইমের, গ্লুটাথায়ন কি যে বিভিন্ন সেলুলার এনজাইমের কিন্তু এগুলো কম্পোনেন্ট। যখন এই সেলুলার এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারবে না, আলটিমেট সেলুলার ডেথ হবে। ঠিক আছে, বা সেলুলার অক্সিডেশনে সেটা কি করবে, অক্সিডেশনটাকে ইনহিবিশন করবে, যার কারণে কি আলটিমেট সেলুলার ডেথ হবে, ঠিকমতো সেলগুলো কাজ করতে পারবে না। তো এই হচ্ছে মোটামুটি তিনটা, যদিও আনক্লিয়ার, তারপরে এই তিনটা হচ্ছে কি মোটামুটি আমাদের টক্সিকোডিনামিক্স, যেটা আসলে আলটিমেট সেলেনিয়ামটা বডিতে গিয়ে কি ধরনের ইফেক্ট ফেলতেছে, এটা আমরা তিনটা দেখতে পাচ্ছি। 3 ধরনের ইফেক্ট আমরা নরমালি ফেলে। তারপর আমরা যদি ক্লিনিক্যাল সাইনে যাই, তাহলে আমাদের জন্য আর একটু বোঝা সহজ হয়ে যাবে যে ক্লিনিক্যাল সাইন। দেখো ক্লিনিক্যাল সাইনে যদি আমরা পড়ি যে অ্যাকিউট সেলেনিয়াম পয়জনিং এর ক্ষেত্রে, মানে আলটিমেট এটা হচ্ছে যে আফটার ইনটেক সাথে সাথে যে তোমার একটা রিঅ্যাকশনটা দিবে পয়জনিং এর, সেলেনিয়াম পয়জনিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি কি সাইন সিমটম দেখতে পাচ্ছি। দেখো ডেথ উইদিন ফিউ আওয়ার্স আফটার লার্জ অ্যামাউন্ট অফ কনজামশন। ঠিক আছে, তুমি যদি ডোজটা বেশি, আমি তোমাদেরকে বলেছি টক্সিক ডোজ 5 ppm এর বেশি হলে টক্সিক ডোজ, কিন্তু লিথাল ডোজ বলেছিলাম কত, 1 to 5 মিলিগ্রাম পার কেজি ফিড। পার কেজি ফিডে যদি 1 to 5 মিলিগ্রাম হয়, তাহলে কিন্তু সেটা কি লিথাল হবে। তো এরকমই যদি হাই ডোজে সেলেনিয়াম কনজাম্পশন করা হয়, কনজাম্পশন করার সাথে সাথে এনিমালটা কি মারা যাবে। ঠিক আছে, একদম 1 ঘন্টা কিছু মানে কয়েক ঘন্টার মধ্যে এনিমালটা মারা যেতে পারে। এটাকে বলবো আমরা অ্যাকিউট সেলেনিয়াম পয়জনিং। তো সেক্ষেত্রে তাছাড়া এটা হচ্ছে লার্জ ডোজের ক্ষেত্রে, যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে হতে পারে। এখন রুমিনেন্টের ক্ষেত্রে নর্মালি কি কি ক্লিনিক্যাল সাইন দেখা যায়, দেখো অ্যাবনর্মাল পশ্চার, তার মানে সে যে দাঁড়াবে, এনিমেলটা যে মুভ করবে বা এনিমেলটা যে স্ট্যান্ডিং অবস্থায় থাকবে, দেখবে যে এনিমেল নর্মাল যে পজিশনে থাকবে, তার পশ্চারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার পশ্চার চেঞ্জ হয়ে যাবে রুমিনেন্টের ক্ষেত্রে। এবং হেড এবং ইয়ার যেটা থাকবে, এটা সবসময় লোয়ার মানে নিচের দিকে রাখবে। ঠিক আছে, এনিমেলটা নর্মাল যে রেসপন্স করে সেরকমটা হবে না, এনিমেলের হেড এবং ইয়ারটা নিচের দিকে থাকবে। ঠিক আছে, ডায়রিয়া হতে পারে, তারপর পলিউরিয়া হতে পারে এনিমেলটার। ঠিক আছে, পলিউরিয়া মানে কি, ম্যাম বারবার বহুমূত্র। প্রস্রাব করবে, ইউরিনেশন। বুঝি নেই, একজন একটু বলো। ম্যাম বারবার প্রস্রাব করবে এমন? হ্যাঁ, অনেকটা মানে ইউরিনেশনের মাত্রাটা বেড়ে যাবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্ট টাইম ইউরিনেট করবে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, এনিমালটা আলটিমেট মারা যেতে পারে। ঠিক আছে, তো এইরকম সাইন সিমটম দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা সেলেনিয়াম পয়জনিং। ঠিক আছে, সেলেনিয়াম পয়জনিং হতে পারে অ্যাবনর্মাল পশ্চার। আর যদি আমরা শিপের ক্ষেত্রে চিন্তা করি, এনিমালটা যে ডিপ্রেসড হয়ে যাবে, ডিপ্রেশন কন্ডিশন হয়ে যাবে। তারপরে যে উপরে রুমিনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে যেরকম সাইন সিমটম হবে, যেহেতু রুমিনেন্ট বলেছি, শিপও রুমিনেন্টের আন্ডারে, সো ওরকম সাইন সিমটম হবে এবং সাডেন ডেথ হয়ে যেতে পারে। ঠিক আছে, অ্যানিমেলটা সাডেন ডেথ হয়ে যেতে পারে। আর যখন ক্রনিক, এটা অ্যাকিউট পয়জনিং এর ক্ষেত্রে বলেছে, আর যখন ক্রনিক পয়জনিং হয়, ক্রনিকটা মানে বারবার রিপিটেড টাইম এক্সপোজার হওয়ার পর আসলে ক্রনিক টক্সিসিটি ডেভেলপ করে। ক্রনিক সেলেনিয়াম পয়জনিং যখন হবে, দুই ধরনের আমরা সাইন সিমটম দেখতে পারবো। একটা হচ্ছে ব্লাইন্ড স্ট্যাগার, আর একটা কি অ্যালকালি ডিজিজ, এটা ডিজিজ হবে। ঠিক আছে, অ্যালকালি ডিজিজ, একটা হচ্ছে ব্লাইন্ড স্ট্যাগার, আর একটা কি অ্যালকালি ডিজিজ। পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ক্রনিক পয়জনিং এর ক্ষেত্রে দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি সাইন সিমটম। হ্যাঁ, দুই ধরনের সাইন ডেভেলপ করতে পারে, একটা হচ্ছে ব্লাইন্ড স্ট্যাগার, আর একটা হচ্ছে কি অ্যালকালি ডিজিজ। এখন যদি আমরা ব্লাইন্ড স্ট্যাগারটা নিয়ে মানে পড়াশোনা করি, তাহলে দেখো যে ব্লাইন্ড স্ট্যাগারটা আসলে 3টা স্টেজে হয়।
ঠিক আছে। ফার্স্ট স্টেজে দেখো অ্যানিমালটা আসলে কি ইন্টেন্ডেড টু দেখো ওনার অ্যান্ড মে ওয়ার্ক ইন অবজেক্ট, ঠিক আছে। সে দেখা যায় যে কোনো অবজেক্টের উপর দিয়ে বারবার হাঁটবে এবং সে মানে ওন্ডারিং একটা স্টেজে চলে যাবে, ঠিক আছে। একদম ক্লোজলি অবজার্ভ না করলে আসলে বোঝা যাবে না। হ্যাঁ, মানে সবসময় অ্যানিমেলটা এরকম হবে যে সে অবাক হয়ে থাকবে, এরকম একটা ব্যাপার যে কোনো জিনিসে অবাক হয়ে থাকবে এবং সে অলওয়েজ মানে কন্টিনিউয়াস হাঁটবে, যে কোনো অবজেক্টের উপর দিয়ে হাঁটা ট্রাই করবে, ঠিক আছে। তারপর দেখো টেম্পারেচার বডি থাকবে, ইম্পেয়ার ভিশন, ঠিক আছে। ভিশনটা ইম্পেয়ার হবে, খেতে চাইবে না, এটা একদম ফার্স্ট স্টেজ, ঠিক আছে। ব্লাইন্ড স্ট্যাগার মানে সে অনেকটা মাতাল হওয়ার মতো যে স্টেজটা, ঠিক আছে। মাতাল হওয়ার মতো, এখানে ইম্পেয়ার্ড ভিশন তাই ব্লাইন্ড স্টেকার বলা হয়েছে। অনেকটা মাতাল হওয়ার মতো যে পজিশনটা, মানে সে এলোপাতারি উল্টাপাল্টা ভাবে হাঁটা শুরু করবে, ঠিক আছে, বিভিন্ন অবজেক্টের উপর দিয়ে, মানে খাওয়া দাওয়া একদমই করবে না, এরকম একটা কন্ডিশন তৈরি হবে, মনে হবে যে অনেকটা মেন্টাল, মানে পাগলের মতো আচরণ করছে এরকম, ঠিক আছে। তো সেকেন্ড স্টেজ যেটা ওন্ডারিংটা থাকবে, ঠিক আছে। এবং দেখো সামনের যে পা গুলা থাকবে, ফোর লিম্ব গুলা, সেগুলো কি হয়ে যাবে, অনেকটা উইক হয়ে যাবে। এবং ইম্পেয়ার্ড ভিশনটা ইম্পেয়ার্ডই থাকবে এবং সামনের পাটা অনেকটা উইক হয়ে যাবে। এটা কিভাবে বুঝবা সামনের পা যে উইক হয়ে গেছে, কিভাবে বুঝবা বলো তো? আমি দাঁড়াইতে পারবে না। দাঁড়াইতে পারবে না, সে কিন্তু কন্টিনিউয়াস হাঁটা ট্রাই করবে, বুঝতে পারছো? সে কিন্তু কন্টিনিউয়াস হাঁটা ট্রাই করবে, কিন্তু সামনের পা দুটা মানে সেরকম পিছনের পা দিয়ে উঠতে পারবে, কিন্তু সামনের পা গুলা মানে আগাতে পারবে না, বা সামনের পা গুলা যে স্টেপ নেওয়া এগুলো নিতে পারবে না, ঠিক আছে। পড়ে যাবে বারবার, হুম। এরকম একটা কন্ডিশন তৈরি হবে, ঠিক আছে। পেছনের পা আবার দেখো যে স্ট্যান্ডিং পজিশনে আছে, এরকম সেকেন্ড স্টেজে যেটা হবে। থার্ড স্টেজ বলেছিলাম অ্যাপিটাইট কমে যাবে, হ্যাঁ, সে মানে ফিডের প্রতি তার যে ইন্টারেস্টটা কমে যাবে, সে খেতে চাইবে না। এবং কি দেখো প্যারালাইসিস হবে থ্রোট এবং টাঙে, সে কিন্তু প্যারালাইসিস করবে, টাংটা যেটা খাবার দিলেও সে খেতে চাইবে না, ঠিক আছে। বডি টেম্পারেচার নর্মালের থেকে কমে যাবে। হ্যাঁ, এখন যেহেতু থ্রোটে হচ্ছে প্যারালাইসিস হচ্ছে, তার মানে কি রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তাই না? রেসপিরেশনটা ঠিক মতো হবে না, আলটিমেট অ্যানিমেলটা মারা যাবে। আচ্ছা, তাহলে থার্ড স্টেজে কি হয়ে যাবে? থার্ড স্টেজে অ্যানিমেলটা প্যারালাইসিস হয়ে যাবে। প্যারালাইসিস হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, অ্যানিমেলটা আলটিমেট কি হবে, মারা যাবে। রেসপিরেটরি ফেলিওরের জন্য অ্যানিমেলটা মারা যাবে। এই হচ্ছে মোটামুটি ব্লাইন্ড স্ট্যাগার যে ডিজিজটা, সেটার ক্লিনিক্যাল সাইন সিমটম এরকম হবে। তিনটা স্টেজ আমি বললাম। তারপর আরেকটা বলেছিলাম যে অ্যালকালি ডিজিজ, ঠিক আছে। অ্যালকালি ডিজিজ, ওই অ্যালকালি ডিজিজটার ক্ষেত্রে দেখো বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে আমি জাস্ট কিছু সাইন সিমটম শো করেছি এখানে, লিখেছি দেখো। বলেছিলাম যে সেলিনা মেনলি হুফে ডিফর্মিটিস করবে, হুফ এবং হেয়ারে। পিগের ক্ষেত্রে দেখো হুফ ব্রেক হয়ে যাবে, ঠিক আছে। কনসেপশন রেটটা কম হবে, ঠিক আছে। এই যদি পিগটাকে তুমি যদি ব্রিডিং পারপাসে ইউজ করো, তাহলে এটার কনসেপশন রেট কমে যাবে, ঠিক আছে। কনসেপশন রেট কমে যাবে উইথ যে মর্টালিটি, পিগলেটের মর্টালিটি হতে পারে, ঠিক আছে। পিগলেট মারা যেতে পারে। পোলট্রির ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, এমব্রায়ো ডিফেক্ট হবে, যেহেতু আমি বলেছিলাম যে এটা এগের মাধ্যমে পাস হয়। এগের মাধ্যমে পাস হয়, প্লাসেন্টাল যে বেরিয়ারটা সেটাও কি করতে পারে, সে পাস করতে পারে, তার মানে এখানে ডিফর্মিটি কিন্তু দেখা যাবে। তো এগের এমব্রায়োতে ডিফর্মড হবে, ঠিক আছে। এবং যে বিগটা থাকবে সেটাও কি ডিফর্মড হবে। তারপর দেখো রোপি ফিদার, মানে ফিদারটা এরকম হবে যে নর্মালি অনেকটা নর্মাল যে ফিদার গুলা কেমন থাকে, যেরকম সুসজ্জিত থাকবে এরকম থাকবে না, অনেকটা কালার বলো বা এরকম ডিফর্ম হয়ে যাবে, ঠিক আছে। নর্মাল থেকে আবার একটা আরেকটার সাথে লেগে থাকবে, ঠিক আছে। রোপি ফিদার একটা আরেকটার সাথে লেগে থাকবে, কনজাস্টেড হয়ে থাকবে, যার কারণে ফিদার গুলা মানে নর্মাল যে পোলট্রির যে ফিদার গুলা এরকম থাকবে না, একটু অ্যাবনর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তারপর যেটা দেখো
হ্যাঁ মানে প্রোডাকশন তো কমে যাবে, আলটিমেট প্রোডাকশন কমে যাবে। তাহলে কি হলো, পিগের ক্ষেত্রে অ্যালকালি ডিজিজের ক্ষেত্রে এরকম কনসেপশন রেট কমে যাবে, হুপটা ব্রেক হয়ে যেতে পারে। আবার পোল্ট্রির ক্ষেত্রে কিন্তু এমব্রায়ো ডিফেক্ট হতে পারে, প্রোডাকশন কমে যেতে পারে। ঠিক আছে, ক্যাটেলের ক্ষেত্রে দেখো ক্র্যাকিং হুফ, দেখো হুফগুলো ভাঙা ভাঙা এরকম থাকবে, লেমনেস হতে পারে, বলেছি লেমনেস থাকবে মানে সেলিনিয়াম পয়জনিং এর ক্ষেত্রে। তারপর জয়েন্টে ব্যথা থাকতে পারে বা স্টাক হয়ে যেতে পারে জয়েন্ট গুলা। ঠিক আছে, ডালনেস, ইমাসিয়েশন, হেয়ার লস বলেছিলাম যে মেনলি হুপ এবং হেয়ার দেখে আমরা বুঝতে পারবো যে সেলেনিয়াম পয়জনিংটা হয়েছে। ঠিক আছে, মানে হুপ গুলার গঠনই অন্যরকম হয়ে যাবে, মানে তার যে নর্মাল স্ট্রাকচার এগুলো ডিফর্মিটি হবে অ্যালকালি ডিজিজের ক্ষেত্রে। অ্যালকালি ডিজিজ বলো আর ব্লাইন্ড স্টেগার বলো, সব ক্ষেত্রে কিন্তু আমরা মেইনলি কি করব, ট্রিটমেন্ট করব সেলিনিয়াম পয়জনিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যে সেলিনিয়াম পয়জনিং এর যে ট্রিটমেন্ট সেটাই আমরা করব। ঠিক আছে, কিন্তু মানে সাইন সিমটম অনুযায়ী এটাকে আলাদা দুটো ডিজিজে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ম্যাম আপনার কথা কাটা কাটা আসছে। কেউ কিছু বললা? ম্যাম আচ্ছা, কথা যাই হোক, তারপর কথা আসতেছে। আচ্ছা, হর্সের ক্ষেত্রে কি হবে দেখো, হেয়ার লস হবে এখানেও, হেয়ার লস হবে। হেয়ার লস হবে, হেয়ার লস হবে। তারপর হচ্ছে প্যাকিং হুক, আমি যেটা হুক হবে এটা হর্সের ক্ষেত্রে, মানে মেইনলি অ্যালকালি ডিজিজের ক্ষেত্রে আমরা হুফ ডিফর্মিটিটা পাবো, হুফ এবং হেয়ারের ডিফরমেশনটা আমরা পাবো। ঠিক আছে, এখন মেইন যেটা দেখো, আফটার ডেথ তুমি যদি পোস্টমর্টেম এক্সামিনেশন করো তাহলে কি কি পাবে। ঠিক আছে, কি কি পাবে দেখো, পোস্টমর্টেম এক্সামিনেশনের মধ্যে পালমোনারি কনজেশন পাবে, যদি হার্টটাকে তুমি যদি ওখানে কি কনজেস্টেড ব্লাড পাবে। ঠিক আছে, হার্টটাকে সেকশন করলে তুমি কনজেস্টেড ব্লাড পাবে। তারপর দেখো লিভার এবং কিডনিতে ডিজেনারেটিভ চেঞ্জ হবে, লিভার এবং কিডনির যে নর্মাল যে কি থাকবে, হয়তো বা এখানে হেমোরেজ হতে পারে, কনজেস্টেড ব্লাড পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো এটা নর্মাল যে স্ট্রাকচার সেখান থেকে কিছু ডিজেনারেশন হতে পারে। অ্যাসাইডস, অ্যাসাইডস কি বলতো? অ্যাবডোমিনাল ক্যাভিটিতে হ্যাঁ পানি জমা হয়, পানি জমা হয়। হ্যাঁ, তার মানে ফ্লুইড, ফ্লুইড ফিল্ড কি হবে, পেরিটোনিয়াল ক্যাভিটি। হ্যাঁ ঠিক আছে, পানি জমা হবে এবং এটা কি এক্সেস অ্যামাউন্টে, তখন এটাকে বলবো আমরা অ্যাসাইডস। তারপর কি ব্লাইন্ড স্ট্যাগার, ব্লাইন্ড স্ট্যাগারিং এর ক্ষেত্রে কি পাবো আমরা দেখো, নেক্রোসিস পাবো, সিরোসিস পাবো লিভারে, স্প্লিন বড় হয়ে যাবে। ঠিক আছে, রেনাল মেডুলারতে কনজেশন, এগুলো আসলে তোমরা নর্মালি পড়েছো, প্যাথোলজিতেও পড়েছো যে সিরোসিস কি, নেক্রোসিস কি, সবকিছু জানো তোমরা। এখন মেইন যে বিষয়টা যে ব্লাইন্ড স্ট্যাগারিং এর ক্ষেত্রে এই সিম্পটম দেখা যেতে পারে, এটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, ইপিকার্ডিয়াল পেটিকিয়া, পেটিক্যাল হেমোরেজ পাবে, তার মানে ইপিকার্ডিয়ামে। ঠিক আছে, আলসারেশন হবে অ্যাবডোমেন এবং হচ্ছে স্মল ইন্টেস্টাইন। এটা হচ্ছে তোমাদের মনে রাখার বিষয়। সবগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে কি কি এইগুলো মানে কি, কিন্তু তোমাদের হচ্ছে সাইন সিমটম গুলো এখানে মনে রাখতে হবে যে ব্লাইন্ড স্ট্যাগারিং এর ক্ষেত্রে কি কি সাইন সিমটম, মানে পোস্টমর্টেম লেশনে আমরা কি কি পেতে পারি, জাস্ট এগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর অ্যালকালি ডিজিজের ক্ষেত্রেও সেম, তুমি পোস্টমর্টেম মানে যেরকম ব্লাইন্ড স্ট্যাগারিং এর ক্ষেত্রে পোস্টমর্টেম অ্যানালাইসিস করার পর যেরকম পাচ্ছ সাইন সিমটম সেম পাবে, শুধু এখানে দেখো কয়েকটা অ্যাট্রোফি অফ দ্য হার্ট, হার্টটা অনেকটা অ্যাট্রোফাইড হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে, লিভারে অ্যাট্রোফি হবে, সিরোসিস হবে, নর্মালি আমরা পড়েছি ব্লাইন্ড স্ট্যাগারেও কি হচ্ছে, সিরোসিস হচ্ছে। এই হচ্ছে মোটামুটি ক্লিনিক্যাল সাইন। এখন যেটা ডায়াগনোসিস করবো, আগে তো হিস্ট্রি নিবা যে এনিমালটাকে কোথায় বাঁধাচ্ছিল, বেঁধে রেখেছিল বা এনিমালটা ছেড়ে দিয়েছিল কিনা, কোনো পয়জনিং খেয়েছিল কিনা, এগুলো। ঠিক আছে, তারপর ক্লিনিক্যাল সাইন তো আমি বলেছি যে ক্লিনিক্যাল সাইন এতক্ষণ যা বললাম সবগুলো কি ক্লিনিক্যাল সাইনের আন্ডারে, এগুলো দেখে তোমাদেরকে চিনতে হবে যে হ্যাঁ সেলেনিয়াম পয়জনিং। যদি এনিমালটা মারাই যায় তাহলে আমরা পোস্টমর্টেম ফাইন্ডিং করে আমরা বুঝবো যে হ্যাঁ এটা সেলেনিয়াম পয়জনিং ছিল। ঠিক আছে, আবার কিছু কিছু এরিয়াতে সেলেনিয়াম কন্টেনিং প্ল্যান কিন্তু অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, সেলেনিয়াম কন্টেনিং প্ল্যান অ্যাভেলেবেল থাকে, সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে, অ্যাজ এ ভেটেরিনারি তুমি কিন্তু খেয়াল রাখবে। আর ল্যাবরেটরি ডায়াগনোসিস মানে আমরা হচ্ছে নর্মালি পোস্টমর্টেম ক্লিনিক্যাল সাইন করে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো ল্যাবরেটরি ডায়াগনোসিসে আমরা দেখবো। ঠিক আছে, তাছাড়াও আছে ব্লাড ফাইব্রোজেন লেভেল, প্রথম দিন অ্যাক্টিভিটি, এটা আমরা দেখবো ক্লিনিক্যাল মানে ল্যাবরেটরিতে। এখন ব্লাডে যদি আবার দেখো লিভারের ক্ষেত্রে কি এলটি এসটি, এটা হচ্ছে লিভারের দুইটা এনজাইম, একটা লিভার ভালো আছে কিনা
এটা হচ্ছে অ্যালানিন ট্রান্সফারেজ আর এটা হচ্ছে অ্যাসপার্টেট ট্রান্সফারেজ। এই দুইটাই হচ্ছে লিভারের এনজাইম, ঠিক আছে। এখন একটা লিভার ভালো আছে কিনা এটা আমরা নর্মালি এই যে এনজাইমগুলো এগুলার লেভেলটা দেখে, ব্লাডে এগুলার লেভেল দেখে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। যদি লিভারে কোনো প্রবলেম হয় বা লিভার সিরোসিস বলো বা নেক্রোসিস এনিহাউ কোনো প্রবলেম হলে এই এআরটি এসটির পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে, একদম সাডেনলি হঠাৎ করে কমে যেতে পারে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি বেড়ে যায় তার মানে বুঝবো আমরা লিভারে কোনো প্রবলেম হয়েছে, এটাও আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা নর্মালি ল্যাবরেটরিতে ডায়াগনোসিস করবো। এখানে ল্যাবরেটরি ডায়াগনোসিসের কয়েকটা স্টেপ দেওয়া আছে যে হ্যাঁ নর্মালি 5 ppm আমি বলেছিলাম যে ডায়েটে 5 ppm এর বেশি হলে এটা টক্সিক, অ্যাকিউট টক্সিসিটি করে। নর্মালি ব্লাডে যদি থাকে, তুমি যখন ব্লাডটাকে অ্যানালাইসিস করবে তখন যদি ব্লাডে দেখো যে 10 to 25 ppm তোমার সেলেনিয়াম মানে সেলেনিয়ামের উপস্থিতি পাও, তার মানে এটা অ্যাকিউট টক্সিসিটি। 1 to 4 হলে ক্রনিক, এটা ক্রনিক হবে, ঠিক আছে, ক্রনিক টক্সিসিটি। কিডনি এবং লিভারে যদি এরকম পাও যে 4 to 25 ppm, ঠিক আছে, ওই যে বিভিন্ন ধরনের এনজাইম অ্যানালাইসিস করে যদি পাও যে হ্যাঁ 4 to 25 ppm, তার মানে এটাও কিন্তু টক্সিক। এবং হেয়ার এবং নেলে তুমি যদি সেলেনিয়াম পয়জনিং এর বিভিন্ন কেমিক্যাল এজেন্টের মাধ্যমে সেলেনিয়াম পয়জনিং এর উপস্থিতিটা দেখতে চাও, তাহলে তখন সেখানে দেখতে পাবা যে সেখানে কিন্তু সেলেনিয়াম প্রেজেন্ট আছে, ঠিক আছে। এইভাবে আমরা নর্মালি ডায়াগনোসিস করি। এখন দেখো যেটা সেলেনিয়াম পয়জনিং এর ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা, কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই। সেলেনিয়াম পয়জনিং হলে যদি অ্যাকিউট স্টেজ হয় তাহলে এলিমেন্টটা মারা যেতে পারে, আর যদি ক্রনিক টক্সিসিটি হয় আমরা হাই প্রোটিন ডায়েট দিব, প্রোটিন বেশি খাওয়াবো, হ্যাঁ। এবং দেখো আমরা যে মিলটা দিব সেখানে আমরা সালফার, কোবাল্ট এবং মলিবডেনাম যে নিউট্রিশন গুলো আছে এগুলোর উপস্থিতিটা মেনলি মেনটেন করব, ঠিক আছে। এইভাবে আমরা আসলে নর্মালি হচ্ছে কি করব, ট্রিটমেন্টটা করব, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি তোমাদের সেলেনিয়াম টক্সিসিটি। টাইমও শেষ, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবা, আমি শীটটা পাঠিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় কারো কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে নেক্সট ক্লাসে বলবা, আর নয়তো ক্লাসটা আজকে এই পর্যন্তই। তোমাদের নেক্সট আর একটা ক্লাস আছে আমি জানি, শেষ করতে হবে।